আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা আজ সরকারের কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের সমাপনী বৈঠক। সংসদ নির্বাচনে শরিক দল সহ বৃহত্তর জোটের কথা ভাবছে বিএনপি। দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক। ইউজিসির মধ্যস্থতায় সিটি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ড্যাফোডিলের 17 শিক্ষার্থী মুক্ত। সংঘর্ষের জেরে 2 বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ। এবং প্রবাসীদের জন্য চ্যানেল আইয়ের নতুন উদ্যোগ প্রবাস সংবাদ, সমস্যা সম্ভাবনা ও অর্জন আকাঙ্ক্ষা তুলে ধরার প্রত্যয়। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ দুপুর 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। সুপারিশ পেশ করার পর আজ দুপুর 2টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করবে জাতীয় ঐকমত্য কমিশন। 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে সই করে 24টি রাজনৈতিক দল। তবে সিপিবি সহ 4টি বাম দল জুলাই সনদে সই করেননি। এনসিপিও জুলাই সনদে সই করেনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আসনের একাধিক প্রার্থীর সঙ্গে তারা কথা বলেছেন। তাদের মূল লক্ষ্য ঐক্য। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে তিনি বলেন, শরিক দলসহ বৃহত্তর জোটের কথা ভাবছে বিএনপি। কেউ যেন বিভেদের কথা না বলে সেই আহ্বান জানিয়েছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আশা করি ইনশাআল্লাহ এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে। এই তরুণদেরকে, যুবকদেরকে, তাদের ভাবনাকে, রাজনৈতিক ভাবনাকে, চিন্তা চেতনাকে আমরা আত্মস্থ করেই এই জাতি আমরা এগিয়ে যাব। তিনি জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে নিয়মিতভাবে দলীয় প্রার্থীদের সঙ্গে কথা বলছে বিএনপির হাইকমান্ড। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি। ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সোমবার 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য সহ পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা ছিলেন। মইনুল হাসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসে 200 আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার চেষ্টায় বিএনপি। তারই ধারাবাহিকতায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার বরিশাল, খুলনা, সিলেট, রাজশাহী এবং ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকারে অংশ নেন। সাক্ষাৎকারের সময় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে মনোনয়ন প্রত্যাশীদের পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের ছেলেমেয়েরা যাতে পৃথিবীর সাথে কম্পিটিশন করে টিকে থাকতে পারে, নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে, শিক্ষার মান বৃদ্ধি করব। আমি যোগাযোগ খাতে উন্নয়নের জন্য কাজ করব, মানুষের সুযোগ সুবিধা নিয়ে কাজ করব, হাওর অঞ্চলের বেড়িবাঁধ নিয়ে কাজ করব। মেহেন্দিগঞ্জের সাথে বরিশাল যাতে সড়ক পথে যোগাযোগ হয় সেই ব্যবস্থা করব। রাজনীতিটা শুধু মনোনয়ন পেলেই না, রাজনীতি জনগণের জন্য কাজ করা। আমি নমিনেশন পেলে আমার এলাকার জন্য আমি বেশ কিছু শিল্প মিল কলকারখানা আমি তৈরি করব। 17টা ইউনিয়ন, একটি পৌরসভা, অন্তত আমি একটা মডেল উপজেলা, মডেল আসন আমি অন্তত এই দলকে উপহার দিব। যোগাযোগ এবং শিক্ষা অগ্রাধিকার দিব। প্রাণের দাবি জনগণের যেগুলো আছে সেগুলোকে গুরুত্ব মনে করে সেই কাজগুলো সবার আগে করব। এই দলকে বাঁচায় রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা বিজয় ঘোষণা করতে পারি, সেভাবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব আমাদের সকল প্রার্থীদের একটা বিষয় তাগিদ দিয়েছেন বারবার, যে ঐক্য ঐক্য ঐক্য। উনি একতার কোনো বিকল্প নাই। বরাবরই বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বিএনপির পক্ষ থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এদিকে ইউজিসির মধ্যস্থতায় ড্যাফোডিল ইউনিভার্সিটির সব জিম্মি শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এখনও একজন নিখোঁজের দাবি করেছে ড্যাফোডিল কর্তৃপক্ষ ও স্বজনরা। জিম্মিদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুটি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রোববার রাতভর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় আহত হন অনেক শিক্ষার্থী। ভাঙচুর ও আগুন দেওয়া হয় 20টি বাস ও প্রাইভেট কারে। রাতে ও সকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির 17 জন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ইউজিসির মধ্যস্থতায় সোমবার বিকেলে শিক্ষার্থীদের ছেড়ে দেন তারা। আমার রুমে ছিলাম আমরা একসাথে প্রায় 12 থেকে 15 জনের মতো। সবারই মোটামুটি হাত ভাঙছে, মাথা ফাটছে, মানে খুবই বাজে অবস্থা। আর আমাদের অ্যাটাকিং আসছে, আমাদের আগুন জ্বালাই দিচ্ছে, আমাদের বাসে আগুন জ্বালাই দিচ্ছে, মারধর করতে আমাদের ভিতরে চলে গেছে। এখান দিয়ে যাইতে যাইতে মেয়ে হোস্টেল পর্যন্ত চলে গেছে। তবে এখনো স্বজনের খোঁজে ড্যাফোডিলে আসছেন অনেকে। ইউনিভার্সিটি বন্ধ তাও জানে না। তারপর আসছে পর এখানে 4টার সময় কথা হয়েছে, প্রায় বাসায় যেতে ঘন্টাখানিক লাগে সাগরের দিকে। তারপর আমি তখন থেকে ফোন দিতেছি, মেসেজ দিতেছি, কোনোটাই ধরতেছে না। আজকে সকালে আসছে এই জায়গায়, আমি খবর পাই আইসি, এরপর আর কিছু আমি কইতে না। সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ছাত্রদের জোরপূর্বক বক্তব্য নেওয়ার অভিযোগ করেছে ড্যাফোডিল কর্তৃপক্ষ। আমাদের বাচ্চাগুলি হয়তো কোনো ভুল করেছে, এই করছে। এখন আমি দেখতেছি যে এটা তো পরিকল্পিতভাবে জবানবন্দি কেন নিতে হবে? শিক্ষা মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি, আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমাদের মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা সহ সকলকে সঠিক পদ্ধতিতে জানিয়েছে। ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য টহল দিচ্ছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, সাভার। 6 মহাদেশে ছড়িয়ে থাকা প্রায় 2 কোটি বাংলা ভাষাভাষী প্রবাসীদের জন্য চ্যানেল আই এর নতুন উদ্যোগ প্রবাস সংবাদ যাত্রা শুরু করেছে। প্রবাস সংবাদের আনন্দঘন আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের সুখ দুঃখ, অর্জন ও আকাঙ্ক্ষা তুলে ধরবে এই নতুন সংবাদ পর্ব। জাকি আক্তারের রিপোর্ট। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, সাগরকন্যার দেশ পর্তুগাল থেকে। হৃদয়ে বাংলাদেশ, প্রবাসীও বাংলাদেশ, এই স্লোগানে 26শে অক্টোবর থেকে শুরু হয়েছে চ্যানেল আই এর নতুন সংবাদ পর্ব প্রবাস সংবাদ। বাংলাদেশ সময় প্রতিদিন ভোর 5টায় প্রচার হচ্ছে এই সংবাদ বুলেটিন। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ, প্রবাসীও বাংলাদেশ। এই নতুন আয়োজন বিশ্বজুড়ে দর্শকদের চাহিদা পূরণে চ্যানেল আইকে আরও এক ধাপ এগিয়ে দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই লাল সবুজ বাংলাদেশ দেখে মানুষ প্রতিদিন নিজেকে আবিষ্কার করে। তারা চ্যানেল আইকে দেখে নিজেকে অনুভব করে, নিজের মৃত্তিকা, মন, স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে অনুভব করে। এই যাত্রাটা শুভ হবে এবং চ্যানেল আই সারা বিশ্ব জুড়ে আরও সমাদৃত হবে। এখন এই ভার্চুয়াল দুনিয়াতে ইন্টারনেটের কারণে যখন ঢাকার সঙ্গে ওয়াশিংটন বা ঢাকার সঙ্গে প্যারিস, ঢাকার সঙ্গে লন্ডন একীভূত হয়ে আছে, সেখানে সেই ইন্টারনেটটা যদি হয়ে থাকে এটা ব্রিজ, সেই ব্রিজের সবচেয়ে শক্তিশালী পিলারটা হচ্ছে চ্যানেল আই।
এবং সেই শক্তিশালী পিলার হিসাবে চ্যানেল আই এই প্রবাস সংবাদ শুরু করেছে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন প্রবাস সংবাদের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সবসময় চ্যানেল আইয়ের সাথে যুক্ত আছি, আর এত সুন্দর সুযোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেল আইয়ের সংবাদ যেমন মানুষের আস্থার প্রতীক, তেমনি প্রবাস সংবাদ হবে প্রবাসীদের নির্ভরতার ঠিকানা। অনেক ভালো ভালো বিষয় আসবে যেগুলো আমরা জানবো, আগে জানতাম না। আমাদের প্রবাসী যে সমস্ত ইয়েগুলো আছে, অ্যাম্বাসি আছে, তাদের সাথে স্থানীয় পর্যায়ের মানুষের, বাঙালিদের সেবা সুযোগ সুবিধাগুলো এগুলো ক্রমান্বয়ের মাধ্যমে উঠে আসবে। মানুষের সাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের একটা সেতু বন্ধন তৈরি করবে। আমাদের ইন হাউস আমাদের যে পরিবারটা, তার সাথে কিন্তু এখন যোগ হবে আরেকটি পরিবার বাইরে, এবং যেটা খুব ক্লোজ একটি সম্পর্কে পরিণত হবে আশা করি আমি। সবকিছু মিলিয়ে এটা ভালো উদ্যোগ, সুতরাং এই ভালো উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা সবাই মিলে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব ভালো করে, সেটাই হচ্ছে আজকের এই আশা। পৃথিবীর 6টা মহাদেশে আমাদের যত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন। তারা তাদের প্রতিদিনের বিভিন্ন অনুষ্ঠান, সাকসেস এবং তাদের ভালো লাগা মন্দ লাগার ঘটনাগুলো আমরা তুলে ধরবো, যাতে তারা আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন, তারা দেশকে যেন মিস না করে। নতুন উদ্যোগের সাফল্য কামনা করছেন চ্যানেল আই পরিবারের সদস্যরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার কৃষি সংবাদ। কুড়িগ্রামে ক্ষতি পুষিয়ে নিতে আগাম আলু চাষ করছেন চরাঞ্চলের কৃষক। গত বছর জেলায় আলুর আবাদ ভালো হলেও দাম না পাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষক। এবার ভালো দামের আশায় চরাঞ্চলগুলোতে আগাম আলুর চাষ করছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্যচিত্র আলমুকসিদের রিপোর্ট। এবছর জেলার 9টি উপজেলার চর, দ্বীপচর সহ প্রায় 12টি ইউনিয়নে আগাম আলুর চাষ করছেন কৃষক। তবে গত বছর আলুর দাম ভালো না পাওয়ায় এবার কিছুটা কম জমিতে আলুর আবাদ হচ্ছে। চরাঞ্চলে জমি তৈরি, সার প্রয়োগ সহ আলু লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষিজীবীরা। আলু লাগাচ্ছি নতুন করে, আগুর আলু, শাকিদা আলু, সাদা আলু, দেখলে ইম্পোর্ট হয়, বিদেশেও যায়, অন্যবার যায়, আশা করি এবারও যাবে। গেলবার আলু করছি 17 থেকে 18 একর, আলু বিক্রি করছি 9 টাকা 10 টাকা। কৃষক বলছে বাজারে ইউরিয়া, পটাশ, ডিএসপি ও টিএসপি সারের দাম অনেক বেশি। চড়া দামে সার কিনে আগাম আলু চাষ করছেন তারা। প্রচণ্ডভাবে তেলের দাম, সারের দাম বাড়ার কারণে লেবারের দাম বৃদ্ধি, এই কারণে আমরা মাঠে কীভাবে বাঁচবো, এই ক্ষেত্রে আমরা চাই যে সামনের জন্য আলুর দামটা বেশি পরিমাণ বৃদ্ধি হয়। জমির ভাড়া বেশি, তারপর লেবার খরচ বেশি, সার তেলের অভাব। চলতি মৌসুমে জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ৭,১০০ হেক্টর, যা গত বছরের চেয়ে ৯০০ হেক্টর কম। গত বছর কৃষকরা যেভাবে আলু লাগিয়েছিলেন, এবছর সেই পরিমাণটা কিছুটা কম, তবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমরা আশা করছি। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা আছেন তারা কৃষকদের পাশে আছেন, তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ও আলুর দাম ভালো পেলে গত বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নেত্রকোনায় বৃক্ষায়ন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। 10টি উপজেলা সদর ও প্রান্তিক জনপদে সবুজায়নে সহযোগিতা ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্ম সহ সবাইকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। জাহিদ হাসানের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নেত্রকোনায় প্রতিনিয়ত কমছে বনাঞ্চল। এর বিপরীতে সুপেয় পানির তীব্র সংকট, অতিবৃষ্টি, খরা ও বজ্রপাত সহ বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। জেলার স্কুল কলেজ সহ গ্রামগঞ্জ, পাড়া মহল্লা, বাড়ির আঙিনা,
সড়কের পাশে রোপণ করা হয় হাজারো বৃক্ষ। তাল গাছ একটি খুবই উপকারী বৃক্ষ, যার ফলে আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাই। যদি প্রত্যেকটি এলাকায় গাছ লাগানো হয় তাহলে পরিবেশ সুন্দর থাকবে। সকলেই যাতে আমরা বাড়ির আঙ্গিনা, বাড়ির আশেপাশে ফলের চারা লাগাই, বনের চারা লাগাই এবং ঔষধি গাছ লাগাই। তাল গাছ রোপণ করা অতি জরুরি, যেগুলো হলো বজ্রপাত নিয়ন্ত্রণ করার জন্য একটা বিশেষ ভূমিকা রাখে। রোপণের পাশাপাশি পরিচর্যায় তাগিদ বিশিষ্টজনদের। অতি বর্ষা, বন্যা, খরা ইত্যাদির হাত থেকে বাঁচতে হলে এই জলবায়ু পরিবর্তনের কর্মসূচিতে অংশগ্রহণ করলে আমরা রক্ষা পাবো। আশা করি যে আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের ফলে আমাদের দেশে বনের পরিমাণ বৃদ্ধি পাবে। বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখি প্রতি বছর, তাহলে আমাদের যে অক্সিজেনের ঘাটতি সেটা থাকবে না এবং আমরা একটা নির্মল পরিবেশ সকলে উপহার পাবো। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে পরিবেশ সুরক্ষার আন্দোলন বেগবান করার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা আজ সরকারের কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের সমাপনী বৈঠক। সংসদ নির্বাচনে শরিক দল সহ বৃহত্তর জোটের কথা ভাবছে বিএনপি। দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক। ইউজিসির মধ্যস্থতায় সিটি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ড্যাফোডিলের 17 জন শিক্ষার্থী মুক্ত। সংঘর্ষের জেরে 2 বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ। এবং প্রবাসীদের জন্য চ্যানেল আইয়ের নতুন উদ্যোগ প্রবাস সংবাদ, সমস্যা, সম্ভাবনা ও অর্জন আকাঙ্ক্ষা তুলে ধরার প্রত্যয়। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।